নির্বাচন কমিশনের চতুর্থ দিনের মতো চলছে আপিল নিষ্পত্তি। আজও ৭০টি আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইসি। বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নিয়েও বিদ্রোহী প্রার্থীদের লাগাম টানতে পারছে না বিএনপি। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা নেতাদের। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি, যা করবো আমি জনগণের কথা মতোই করবো। রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়ে যাবে লাস্ট ডেটের পরে, তারপর দেখবেন সবাই দলের মনোনীত প্রার্থীর সাথেই থাকবে, কাজ করবে। মিয়ানমারের পাচারকারীদের নতুন রুট হাতিয়া সুবর্ণচর নৌপথ। সার, সিমেন্ট আর কয়লার বিনিময়ে আসছে মাদক। সিন্ডিকেটে প্রশাসন, রাজনীতিবিদদের সংশ্লিষ্টতার অভিযোগ। বিক্ষোভ, সহিংসতার প্রতিবাদে এবার রাজপথে নামলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটি থেকে নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ চতুর্থ দিন। সকাল 10টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। 211 থেকে 280 নম্বর পর্যন্ত আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। এর আগে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে 71টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আরও 41 জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে 25টি। অপেক্ষমান রাখা হয়েছে 4টি। শুনানিতে কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র প্রার্থী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে ইসি। আর দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াত প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়। ইনকাম ট্যাক্সের সাথে সম্পদের বিবরণের সাথে কিছুটা গরমিল থাকার কারণে আমাকে রিটার্নিং অফিসার বাতিল করছে। আমি আশা রাখি ইনশাল্লাহ আমাদের প্রার্থিতা আজকে ফিরে পাবো। আমি আশা করি মাননীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ন্যায় বিচার পাবো। আয়করের রিটার্ন আমরা জমা দিই না, যেহেতু টিন আমাদের নতুন ছিল, আমাদের জানা ছিল না বিষয়টা পরিপূর্ণভাবে। আমার যে মনের আশা, এই আশাটা যেন আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করে এবং আপিল শুনানিতে আমার রায় পেয়েছি। এ বিষয়ে আরও তথ্য জানাতে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, আপিল শুনানি এরই মধ্যে কতজনের হয়েছে, কতজনের বাকি আছে, বিস্তারিত জানাবেন। রবি, প্রথম ঘন্টায় এখনো পর্যন্ত 12 জনের আপিল শুনানি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা সেখানে প্রার্থীদের এই আপিলের বৈধতা যাচাই বাছাই করছেন। আজকেও 70 জনের আপিল শুনানি হবে। প্রতিদিন 70 জন করে শনিবার থেকে শুরু হয়েছিল। এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত 210 জনের আপিল নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 150 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজকে 211 থেকে শুরু করে 280 পর্যন্ত নম্বরের যে আপিলগুলো রয়েছে সেই আপিলগুলো শুনানি হবে বিকেল 5টা পর্যন্ত। 6টি সেশনে প্রতিদিন এই আপিলগুলো শুনানি হচ্ছে, যেখানে সকাল থেকে মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত 35টি এবং মধ্যাহ্নবিরতির পর 35টি আপিলের শুনানি হয়। তো আজকে সকালের প্রথম সেশনে আমরা দেখেছি যে সকলেই উপস্থিত ছিলেন এবং বেশিরভাগই আসলে প্রার্থিতা ফিরে পেয়েছেন, যদিও একেবারে পরিসংখ্যানটি আমরা কিছুক্ষণ পর হয়তো জানতে পারবো। শুনানি কক্ষ থেকে তখন আমাদেরকে এই বিষয়ে অবহিত করা হবে। জানিয়ে রাখি যে যারা এখানে এসেছেন প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল, মনোনয়ন বাতিল হয়েছিল এবং পুনরায় তারা আপিল করেছিলেন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য, তারা বেশিরভাগই বলছেন যে খুব সামান্য কিছু কারণে অনেকের প্রার্থিতা বাতিল হয়েছে, যেখানে তারা বলছেন যে 1% ভোটারের স্বাক্ষরে কিছুটা গরমিল, অনেক ক্ষেত্রে ভোটারদের
জাতীয় পরিচয়পত্র নম্বরে কিছুটা গরমিল থাকার কারণে বেশিরভাগের আপিল বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। এছাড়াও প্রার্থীদের হলফনামা থেকে শুরু করে আয়কর রিটার্ন এই সকল কিছুর মধ্যেও বেশ কিছু ত্রুটি বিচ্যুতি থাকায় আসলে রিটার্নিং কর্মকর্তারা সে সকল প্রার্থীদের মনোনয়ন বাতিল করে দেন। তবে সেগুলো শুধরে নিয়ে প্রার্থীরা আসছেন এবং শুনানিতে আজকে চতুর্থ দিনের মতো তারা অংশ নিচ্ছেন। এখান থেকে যারা মঞ্জুর হয়ে যাবেন তারা নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করবেন আবারও। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাব্বি। শাফিন, আপনাকে ধন্যবাদ। দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকা বিদ্রোহীদের বহিষ্কারেও থামাতে পারছে না বিএনপি। আলোচনা ডেকেও মনোনয়নপত্র প্রত্যাহারে তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না দলটি। প্রায় অর্ধশতাধিক আসনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিদ্রোহী অবস্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছে দল মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। যদিও বিএনপি নেতারা এখনও সংকট সমাধানে আশাবাদী। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিশ্বাস, আলোচনা চলমান থাকায় 20 জানুয়ারির আগেই বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবে। শুধুমাত্র উন্নয়নের পাশাপাশি ন্যায় বিচার। ভোটের আগেই যেন আরেক যুদ্ধে বিএনপি। প্রায় অর্ধশতাধিক আসনে অন্তত 72 জন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, যদিও এর মধ্যে বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ যেমন ঢাকা 12 আসনে মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রথমে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু পরে জোটের সমীকরণ বিবেচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয় আসনটি। এতে ক্ষুব্ধ নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নেমেছেন ভোট যুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দলের নেতাদের নির্বাচন নয়, নেতা হয়তো 15-20 জন, এটা জনগণের নির্বাচন। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি, যা করবো আমি জনগণের কথা মতোই করবো। এখানে অন্য কোনো সুযোগ নেই, কারো কোনো সুযোগ নেই। এছাড়াও কোনো এলাকায় আগে থেকেই জোট সঙ্গীদের সাথে দ্বন্দ্ব স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। চূড়ান্ত মনোনয়নের পর সেই দ্বন্দ্ব আরও বেড়েছে। বিএনপি জোট সঙ্গীদের প্রার্থী করলেও তা মেনে না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বঞ্চিতরা। এদের মধ্যে 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করে কঠোর বার্তা দেয় বিএনপি। সমঝোতার জন্য আলোচনায়ও ডাকে। তবে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের প্রার্থী আব্দুল খালেক ছাড়া এতে কেউ সাড়া দেয়নি। পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং নেতাকর্মীদেরকে মেরে রক্তাক্ত করেছে। এই পরিস্থিতিতে আমি বললেই বা ওখানকার থানা বিএনপি বললেই সাধারণ ভোটাররা গণঅধিকারকে ভোট দিবে, এই চিন্তা অবান্তর। ওখানকার বিএনপি নেতাকর্মীদের এবং পটুয়াখালী 3-এর কমপক্ষে 5 লক্ষাধিক জনগণ আছে, তাদের সঙ্গে মুনাফিকি করে আমার ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না। সুতরাং রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আলোচনার কোনো সুযোগ নেই। শুধু জোট প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধেও নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী নেতারা। আমি মনে করি আমি বিএনপির পক্ষেই ভোট করছি, কারণ এখানে আমি ভোট না করলে যাকে ধানের শীষ দিয়েছে সে হেরে যাবে, তাহলে আমার দল হেরে যাবে। আমার বিশ্বাস যে তারা হচ্ছে যে চিন্তা করে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারপরও দল যেহেতু যদি সিদ্ধান্ত না হয় সেই ক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই। এমন প্রেক্ষাপটে দলীয় বিদ্রোহীদের লড়াইয়ে ভোট ভাগ হওয়ার শঙ্কা রয়েছে। এই বাস্তবতায় ঢাকায় ডেকে এনে বিদ্রোহীদের সাথে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু হাতে গোনা ও কম গুরুত্বপূর্ণ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারে সম্মত হলেও বাকিরা এখনো অনড়। রাজনীতিতে কোনো লাস্ট ওয়ার্ড নেই, এটা একটা জায়গা পর্যন্ত থাকবে। আর যখন মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়ে যাবে লাস্ট ডেটের পরে, তারপর দেখবেন সবাই দলের মনোনীত প্রার্থীর সাথেই থাকবে, কাজ করবে। স্বাভাবিকভাবে দলের যে গঠনতন্ত্র হিসেবে যে ব্যবস্থা নেওয়া সেটা তো নিতেই হবে, কারণ দলের শৃঙ্খলার বাইরে গিয়ে তো কোনো রাজনীতি হবে না। বিএনপি বলছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করলে ভবিষ্যতে তাদের নানাভাবে মূল্যায়ন করা হবে। যাদেরকে দেওয়া সম্ভব হয়নি, সেভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি, নিশ্চয়ই দল বিভিন্ন সময়ে এদের মূল্যায়নের জন্য তো একটা প্রস্তুতি থাকবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু অভিযোগ তুলেছে স্বজন ও নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। সকাল থেকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেয় তারা। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সেনাবাহিনীর অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে রাত 10টার দিকে বিএনপি নেতা ডাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় সেনাবাহিনী। ডাবলুর নিজস্ব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ঘণ্টাখানেক পর সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে।
সেখানে চিকিৎসক জানায় স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে ডাবলুর। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন, বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা। নেতাকর্মীদের দাবি, সেনাবাহিনীর নির্যাতনে মৃত্যু হয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের 8টি আসনে বইছে উৎসবের আমেজ। জমে উঠেছে ভোটের রাজনীতি। বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম ভোটের মাঠ। রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এদিকে টাঙ্গাইল সদরসহ কয়েকটি আসনে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। ভোটের হাওয়া বইছে টাঙ্গাইলে। চায়ের আড্ডায় হিসাব নিকাশে সময় কাটছে ভোটারদের। প্রার্থীরাও প্রতিশ্রুতির তালিকা নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। জেলার 8টি সংসদীয় আসনে 86 জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন 65 জন প্রার্থী। যাচাই বাছাই শেষে 37 জন প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরপর থেকে প্রচারণা আর সাংগঠনিক কার্যক্রমে গতি এনেছে বিএনপি ও জামায়াত প্রার্থীরা। করেছেন গণসংযোগ, সভা, সমাবেশ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। মারামারি, কাড়াকাড়ি, হানাহানি এনারা আমাকে প্রয়োজন নাই, দরকার নাই। আমাকে ভালো একজন নেতার দরকার। গরিব দুঃখীর পাশে যারা থাকবো এই সমস্ত লোক আমরা চাই। ভালো একটা যোগ্য প্রার্থী চাইছি আমরা। যাতে রাস্তাঘাট, কালভার্ট সব কাজ কাম করে। সব যোগ্য নেতৃত্ব আমরা আগামী দিনে টাঙ্গাইলের জাতীয় সংসদ সদস্য হিসেবে তাকে আমরা নির্বাচিত করতে চাই। সব মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এই ধরনের প্রার্থী আমরা চাই। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে টাঙ্গাইল 8 আসনে রয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, 2 আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, 7 কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী, 5 কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আর টাঙ্গাইল 4 আসনে রয়েছে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। 8টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। আমরা অত্যন্ত শক্তিশালী সাংগঠনিক ভিত্তি নিয়ে কাজ করছি এবং 8টি আসনেই আমাদের বিজয়, ধানের শীষের বিজয়, বিএনপির বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত হবে। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই ব্যাপারে সকলেই সজাগ থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে বিএনপির কয়েকজন প্রার্থী লড়ছেন স্বতন্ত্র পদে। তারা বলছেন জনগণের মতামতে প্রার্থী হয়েছেন তারা। জনগণের যে প্রত্যাশা, যে তাদের যে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র, সেই সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। জামায়াত ও এনসিপিও তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা খুবই আশাবাদী এবং জনগণের যে ভালোবাসা এখন পাচ্ছি, এই ভালোবাসা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয় দান করবেন। নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে খুব উৎসব মুখর পরিবেশে এবারে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। জেলায় মোট ভোটার 33,34,427 জন। মোট ভোট কেন্দ্র 1063টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আইপিএলে মোস্তাফিজের খেলা বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন সমাধানে কূটনৈতিক নয়, রাজনৈতিক উদ্যোগ জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সংকটে ঢাকা বা দিল্লি কোনো পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ নেই। তাদের ধারণা, বাংলাদেশ ভারত সম্পর্ক বিদ্যমান অবস্থার চেয়ে আরও বেশি খারাপ হলে তার জন্য ভুগতে হবে দুপক্ষকেই। বিস্তারিত হাসিবুল করিম বিজয়ের রিপোর্টে। গত ডিসেম্বরের আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিনা মেঘে বজ্রপাতের মতো নিরাপত্তার অজুহাতে তাকে হঠাৎই বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিক প্রতিবাদে আসছে টি-20 বিশ্বকাপ ভারতে না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলেও 22 গজের উত্তাপ এখন রাজনৈতিক মাঠে। 5 আগস্টের পর টানাপোড়েনে ঢাকা দিল্লির সম্পর্কে নাই নতুন মোড়, যার দায় আসলে কার? মুস্তাফিজকে কেন্দ্র করে যে সংকটটা তৈরি হয়েছে সেটা মোটেও কাম্য নয় এবং এই ক্ষেত্রে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় রাজনীতিতে যেই ধরনের একটা দায়িত্বশীলতা থাকা দরকার ছিল সেটার অভাব আছে। এটা আমাদের অপ্রয়োজনীয় মনে হয় যে এটা করার দরকার ছিল না, এটা হয়তো একটা উস্কানিমূলক কাজ হয়েছে। তো কাজেই বাংলাদেশ ভারত সম্পর্কে যেটা বললেন, এখনকার যে বাস্তবতা, তাতে খুব সাবধানে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার ধারণা।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ক্রমাগত মন্তব্যে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ছে। এ অবস্থায় ক্রিকেট কি রাজনৈতিক সংকট আরও বাড়াচ্ছে? প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। আমার ধারণা সম্পর্কটা খারাপ যাক বা একটু নিচে যাক বা জন উত্তেজনায় তৈরি হোক, এটা বোধহয় কেউই চায় না। বাংলাদেশের সরকারও চায় না, ভারত সরকারও চাইবার কথা নয়। আমি মনে করি যে রাজনৈতিক বার্তা খুব বড় রকমের ভূমিকা রাখবে এবং এই ক্ষেত্রে ভারতের যে রাজনীতিবিদ আছেন তারা তো সমাজের সাথে জড়িত এবং সমাজকে তারা বা এই ধরনের যে ধরনের সেন্টিমেন্টগুলি তৈরি হচ্ছে সেইটা নিরসনে একটা বড় রকমের সদিচ্ছা দেখাবেন। বিসিবির নিরাপত্তা শঙ্কা আরও জটিল করেছে আইসিসি নিরাপত্তা বিভাগের দেয়া মেইল। তাই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এখন শুধু ক্রিকেটের কূটনীতিতেই নির্ভর করছে না, যোগ হয়েছে রাজনৈতিক সমীকরণ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়া উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। For some very difficult to understand reason, we have to stop that. And ever since I has taken the responsibility in the government, I'm repeatedly reminding that we must get back to SAARC. That's where our family belongs to. And I will not give up repeating that appeal to the governments of the region. Today I feel very excited that academics at the highest level could get together in Dhaka. It's important that this is Dhaka. I hope you will have a chance to kind of review the things that happened in Dhaka in the past few months. That will clarify what this university education is all about, or education, as a whole is all about. I'm here, my colleagues are here, because something happened in Dhaka. Otherwise, there's no reason for me to be here or for my colleagues to be here. And I thought that will be the core of the subject to discuss in this gathering. Who are these young people that we are dealing with? They have their own mind. They stood up and raised their voice and brought down the ugliest fascist regime you could ever think of, given their lives. It would be a missed opportunity if you don't spend some time on understanding what they did a few months back on this very city. What was their expectation? What was their aspirations? Why did they stood up in front of guns and gave their lives, knowingly it will happen? And one school student actually wrote a letter to the mother. Mom, forgive me. Dad, forgive me. I'm going to the street, joining my friends. You tried to stop me with high school kid. You tried to stop me, but I thought again and again. I'm not a coward. My friends are on the street, they are giving their lives.
I cannot hide here sitting and hearing about that. So I'm leaving. Forgive me for that. If I don't come back, please forgive me. রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়া উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের ঘাট হয়ে মেঘনা দিয়ে মিয়ানমার পাচারকারীদের নয়া রুট। এখান থেকে যাচ্ছে সরকারের ভর্তুকি দেয়া সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য। বিনিময়ে আসছে মাদক। ভয়ে স্থানীয়দের মুখ বন্ধ। সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ রাজনৈতিক ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের। নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের বিস্তীর্ণ নদীপথ। দৃশ্যত এটি জেলেদের বিচরণ ক্ষেত্র হলেও রাতের আধারে পথটি হয়ে ওঠে অবৈধ কারবারিদের নিরাপদ রুট। অভিযোগ উঠেছে হাতিয়া ও সুবর্ণচরের শাবাব চৌধুরী ঘাট, মমতাজখালী সহ বিভিন্ন ঘাট দিয়ে সরকারি ভর্তুকি দেয়া হাজারো বস্তা সার, সিমেন্ট, কয়লা সহ বিভিন্ন পণ্য পাচার হয় মিয়ানমারে। এর বিনিময়ে নগদ টাকা নয়, বরং ট্রলার ভরে আসে প্রাণঘাতী মাদক। সম্প্রতি হাতিয়া টাঙ্কির বাজার এবং চেয়ারম্যান ঘাট এলাকায় একটু অসাধু চক্র অধিক মুনাফা লাভের আশায় বাংলাদেশ সরকার কর্তৃক ভর্তুকি সার, সিমেন্ট এবং অন্যান্য সামগ্রী মিয়ানমারে পাচার করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমানা এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড তার কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। গোয়েন্দা নজরদারি এবং টহল বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরাচালানের সাথে সম্পৃক্ত নৌযান সমূহকে শনাক্তকরণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একদিকে পাচারের কারণে স্থানীয় বাজারে সারের তীব্র সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে দাম, যার খেসারত দিতে হচ্ছে কৃষককে। অন্যদিকে মাদকের কারণে হুমকির মুখে সীমান্ত নিরাপত্তা ও যুব সমাজ। আমাদের এখান থেকে সার, ডাল আর সিমেন্ট এসব মায়ানমার দিকে চলে যায়। মায়ানমার থেকে গাঁজা, হিরোইন এসব পাচার হয়, এদিক দিয়ে আসে। এখানে কৃষকেরা সার পাইতেছে না, ও অনেক কষ্ট, সার ওই মায়ানমার চলে যেতেছে। ইয়াং জেনারেশনের প্রতি যে মারাত্মক প্রভাব ফেলতেছে, এটা আমাদেরকে মানে জেনারেশন পর জেনারেশন ভোগাবে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ও প্রশাসনের ছত্রছায়ায় তৈরি হয়েছে শক্ত চোরাচালান সিন্ডিকেট। ডিলার ও মাঝিদের শক্তিশালী এই সিন্ডিকেট এতটাই বেপরোয়া যে প্রশাসনের নজরদারি এড়িয়ে নিয়মিতই চলছে এই বিষাক্ত লেনদেন। ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে মূল হোতারা। সিন্ডিকেট আছে, বড় শক্ত ধরনের সিন্ডিকেট আছে, তাদের ভয়ে কেউ মুখ খুলে না। কোনভাবে যে এরা পার করে কোনভাবে নেয়, কিন্তু আসলে প্রশাসন ধরতেছে, কিন্তু এটা বন্ধ হচ্ছে না। এখানে রাজনৈতিক নেতা এবং প্রশাসনও জড়িত আছে, যার ফলস্বরূপ এখান থেকে মায়ানমারের যে মালগুলা যায় ওখান থেকে মাদক নিয়ে আসে এই মালের পরিবর্তে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, চোরা কারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত চালানো হচ্ছে যৌথ অভিযান। জেলা পুলিশের পাশাপাশি এখানে নৌ পুলিশ কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, অন্যান্য বাহিনীও কাজ করছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। মানব পাচার থেকে শুরু করে অন্যান্য পাচার কার্যক্রমে জড়িত হয়ে যায়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক সদিচ্ছা আর প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া বন্ধ করা অসম্ভব পণ্য আর মাদক আদান প্রদান। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশজুড়ে চলমান বিক্ষোভ সহিংসতার মাঝেই এবার রাস্তায় নামলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যোগ দিলেন তেহরানের সরকারপন্থীদের র্যালিতে। রাজধানীর ইনকিলাব স্কয়ারে সরকারের সমর্থনে আয়োজিত মিছিলটিতে ঢল নামে হাজার হাজার মানুষের। প্রেসিডেন্ট ছাড়াও এতে অংশ নেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ, প্রধান বিচারপতি মোহাম্মদ গোলাম হুসেইন মোহসিনী, ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মিছিলটি থেকে মার্কিন ইহুদিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেন অংশগ্রহণকারীরা। একই দিন বুশের, খোরাসান, ইস্ফাহান, গিলান, সিস্তান, বালুচিস্তান, বন্দর আব্বাস, চাহার মাহল সহ ইরানের বহু স্থানে বিক্ষোভ করেন সরকারপন্থীরা। ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশজুড়ে ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে সোমবার এই নিরাপত্তা সতর্কতা জারি করে ওয়াশিংটন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সরকারের সহায়তার উপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব ব্যক্তিগত উদ্যোগে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। আর্মেনিয়া, তুরস্ক এবং তুর্কমেনিস্তানের সীমান্ত ব্যবহার এবং আফগানিস্তান, ইরাক ও পাকিস্তান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
এদিকে তেহরানের দূতাবাস থেকে খুব জরুরি কর্মী ছাড়া বাকিদের সরিয়ে নিয়েছে ফ্রান্স। এর আগে চলমান অস্থিরতার জেরে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। ফ্লাইট বাতিল করেছে বেশ কিছু দেশ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।